তাহলে দেখো, আজকে আমরা যেটা শুরু করবো অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে যেটা আছে একদম, আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হলো এক্ষেত্রে নাইট্রোজেন সাইকেল। এবং মনে রাখবে যে নাইট্রোজেন সাইকেল থেকে যে কোনো মানে এক্সামিনার্স চয়েস একটা বিষয় নাইট্রোজেন সাইকেল। যে কোনো ধরনের বায়োলজি রিলেটেড যে কোনো ধরনের এক্সামিনেশনে প্রধানত নাইট্রোজেন সাইকেল আসে। কিন্তু এক্ষেত্রে বোটানির যে পোর্শন আছে তোমাদের, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন প্লাস অ্যামোনিফিকেশন, এই সমস্ত বিষয়গুলো আছে। এবং আজকে টোটাল আমরা মাইক্রোবায়োলজি পোর্শন আমরা শেষ করব। তো আমি ভাইরাস অলরেডি শেষ করেছি এবং ব্যাকটেরিয়া শেষ করেছি, কিন্তু তার সাথে সাথে ব্যাকটেরিয়ার আরও কিছু বিষয় আছে যেগুলো আমি দেখবে যে নোটসের একদম প্রথম দিকে এরকম কয়েকটা বিষয় তোমাদেরকে পড়ে নিতে হবে। মানে কোন ব্যাকটেরিয়া কোন ধরনের ডিজিজ ঘটায় এই বিষয়গুলো আমি দিয়ে দিয়েছি। তো এগুলো আমি শেষের দিকে আলোচনা করব, একদম শেষে, কারণ ওগুলো ক্র্যামিং পোর্শন, মানে মুখস্থ করলেই হবে। ঠিক আছে? তো যে জায়গাটা বোঝার আছে আগে আমি প্রথমে বলে দিই। তাহলে তোমরা কি কেউ আমাকে বলতে পারবে যে নাইট্রোজেন সাইকেল অ্যাকচুয়ালি কাকে বলে? বায়োজিওকেমিক্যাল সাইকেল বা নাইট্রোজেন সাইকেল কাকে বলে? স্যার, এটা কি সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার সাহায্যে যেটা হয়, মানে লেগুমিনাস প্লান্টসরা হুম আমাদের অ্যাটমসফেরিক নাইট্রোজেনটাকে সলিউবল নাইট্রোজেনে কনভার্ট করা, বিকজ প্লান্টস নর্মাল অ্যাটমসফেরিক নাইট্রোজেন ইউটিলাইজ করতে পারে, হুম কারণের জন্যই এই সাইকেলটা ইম্পর্টেন্ট। মানে অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন এক্সাক্ট স্টেজেস গুলো আমার এখন খুব একটা খেয়াল নেই। হুম মানে পরপর যে স্টেজ গুলো থাকে নাইট্রোজেনাস কম্পাউন্ডস গুলো পরপর যে হয়, মানে অ্যামোনিফিকেশন হয়, অ্যামোনিয়া হয়, অনেকগুলো স্টেজ আছে। হুম আবার লাস্টে একদম ডিনাইট্রিফিকেশন হয়ে সাইকেলটা এন্ড হয়, বাট পুরো ব্যাপারটা হুম মানে পুরো নাইট্রোজেনটাকে টু মেক ইট অ্যাভেলেবল ফর দ্য প্লান্ট বডি। অ্যান্ড যেহেতু প্রোটিন সিনথেসিসে নাইট্রোজেনের খুব প্রয়োজন, আর প্লান্ট যেহেতু অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন নিতে পারেন, হুম এই সাইকেলটা যেখানে রাইজোবিয়াম আর আমাদের লেগুমিনাস প্লান্ট এবং ব্যাকটেরিয়ার একটা সিম্বায়োটিক রিলেশনশিপের উপর ডিপেন্ড করে আর কি এই পুরো সাইকেলটা হ্যাঁ, কাজ করে মেইনলি। এটা ঠিক এটুকুই আছে। মনে আছে হ্যাঁ আমার। হ্যাঁ, না না, তুমি ঠিকই বলেছো একদম, এবং খুব সুন্দরভাবে বলেছো। তো আমরা যেটা আলোচনা করব মেনলি, দেখো তোমাদের সিলেবাস, এবং আমি যেটা প্রথম থেকেই বলছিলাম যে নাইট্রোজেন সাইকেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে? যেভাবে স্টেপ বাই স্টেপ দেখবে যে বিভিন্ন বইতে বিভিন্ন রকমের ছক দেওয়া আছে অ্যাকচুয়ালি নাইট্রোজেন সাইকেলের। আমি বিভিন্ন ইকোলজি বই থেকে, দু তিনটে বই থেকে এক্ষেত্রে আমি কম্বাইন করে এই ছকটা তৈরি করেছি। ঠিক আছে? জাস্ট আগে প্রথমে আমি নাইট্রোজেন সাইকেল আগে কাকে বলে সেই বিষয়টা বলে দিই। অ্যাকচুয়ালি নাইট্রোজেন সাইকেল ইজ এ ওয়ান টাইপ অফ বায়োজিওকেমিক্যাল সাইকেল। বিভিন্ন রকমের পদার্থ যেটা একবার জীবদেহ থেকে পরিবেশে যায়, এনভায়রনমেন্টে যায়, আবার এনভায়রনমেন্ট থেকে জীব দেহে যখন এইভাবে ট্রান্সমিটেড হয়, তো তাকেই আমরা বলবো বায়োজিওকেমিক্যাল সাইকেল, বা যাকে বাংলাতে বলা হয় জৈব ভূ রাসায়নিক চক্র। তো নাইট্রোজেন সাইকেল হঠাৎ কেন এতটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেল? যেমন সুতিথি যেটা বলছিল যে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন কিন্তু প্ল্যান্টস কখনো ইউজ করতে পারে না, অথচ প্ল্যান্টসের বা উদ্ভিদের বেঁচে থাকার জন্য নাইট্রোজেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ক্রুসিয়াল। যদিও এনভায়রনমেন্টে অন্তত 79 থেকে 80% নাইট্রোজেন গ্যাস যদি আমাদের অ্যাটমসফিয়ারে থাকে, কিন্তু তবুও উদ্ভিদ এই একদম ডিরেক্টলি এই নাইট্রোজেনকে কিন্তু ইউজ করতে পারে না। তাহলে নাইট্রোজেনকে প্ল্যান্টস অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করবে, মানে কোন ফর্ম অফ নাইট্রোজেনকে প্ল্যান্টস ইউজ করবে, সেটি হলো নাইট্রেট। ওকে? তাহলে নাইট্রেট ফর্মে নাইট্রোজেনকে আসতেই হবে, এবং তবেই না প্ল্যান্টস সেটাকে ইউটিলাইজ করতে পারবে। সুতরাং কীরকমভাবে নাইট্রেট তৈরি হয় নাইট্রোজেন থেকে, এই যে প্রসেস, এটাকেই আমরা বলবো নাইট্রোজেন সাইকেল। তাহলে আবার বলি যে ডিরেক্টলি প্ল্যান্টস কিন্তু অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইউজ করতে পারে না। তাহলে প্ল্যান্টস তাহলে কোন পদার্থকে ইউজ করবে, নাইট্রোজেনের কোন কম্পাউন্ডকে ইউজ করবে? সেটি হলো সয়েল নাইট্রেট। এবং তুমি যেটা বলছিলে যে সলিউবল ফর্ম, সুতরাং এটি মাটিতেও যেমন থাকে সেরকমভাবে জলেও কিন্তু এটা দ্রবীভূত হয়ে যায়। তো এই সয়েল নাইট্রেটকে কিন্তু প্ল্যান্টস ইউজ করে। ওকে? তাহলে নাইট্রোজেন সাইকেলে প্রথমেই দেখো, আমি বিভিন্ন কালার আমি ইউজ করেছি যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হলো ন্যাচারাল প্রসেস। তো আমরা জানি যে পরিবেশে ন্যাচারালি অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন থাকে এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন যুক্ত হয়, এবং তার ফলে নাইট্রোজেন অক্সাইড তৈরি হয়। তো এই নাইট্রোজেন অক্সাইড এবার যখন রেনের সঙ্গে, মানে রেন ওয়াটারের সঙ্গে যখন সেটা যুক্ত হয়, তখন নাইট্রোজেনের আরও বিভিন্ন ফর্ম অফ অক্সাইড অ্যাকচুয়ালি তৈরি হয়, মানে নাইট্রাস অ্যাসিড প্লাস নাইট্রিক অ্যাসিড ইত্যাদি তৈরি হয়। এবং সেটা কি হয়, সেটা এবার একদম পুরো মাটিতে নেমে আসে। আমরা জানি যে বৃষ্টির জল কোথায় চলে আসবে? মাটিতে চলে আসবে।
তাহলে সেটা সয়েল নাইট্রেটে পরিণত হয়। সুতরাং অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনের কিছু পার্সেন্টেজ এইভাবে মাটিতে নাইট্রেটে পরিণত হয়। ওকে, এবং এই নাইট্রেটকে কিন্তু উদ্ভিদ ব্যবহার করতে পারে। সেকেন্ড যে ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে খুব ভালোভাবে যেটা বুঝতে হবে সেটা হলো এই যে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন আছে, এই অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনের এবার বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন ঘটে। তাহলে দেখো এখান থেকে আগে আমরা শুরু করি। মাটিতে যে নাইট্রেট আছে, তো সেই নাইট্রেটকে কি হবে, প্ল্যান্টস ইউজ করবে। তাহলে এই যে ঘটনাটা, নাইট্রেটকে অর্থাৎ মাটির নাইট্রেটকে উদ্ভিদ যে গ্রহণ করছে, এটাকে আমরা বলবো নাইট্রেট অ্যাসিমিলেশন। ওকে, নাইট্রেটকে যেহেতু ইউজ করছে সেই জন্য নাইট্রেট অ্যাসিমিলেশন। এবার এই উদ্ভিদকে কারা খাদ্য হিসেবে গ্রহণ করবে, কনজিউমার, মানে হচ্ছে যারা অ্যাকচুয়ালি হার্বিভোরাস প্লাস তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট ট্রফিক লেভেল আছে। আমরা জানি মানে কনজিউমার এটাকে ইউজ করবে যারা প্ল্যান্টসকে ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সয়েল নাইট্রেট উদ্ভিদ দেহতে গেল, উদ্ভিদ দেহ থেকে এবার কোথায় যাবে, কনজিউমারে যাবে। তো এই যে কনজিউমার, তাহলে দেখো এই ক্ষেত্রে গ্রিন কালারে আমরা এক্ষেত্রে লিখেছি এই টোটাল বিষয়টা। এবং তাহলে নাইট্রেট অ্যাসিমিলেশন হচ্ছে প্ল্যান্টস থেকে কোথায় যাচ্ছে, কনজিউমার, অর্থাৎ উদ্ভিদের পরবর্তী যে সমস্ত ট্রফিক লেভেল আছে, হার্বিভোরাস, কার্নিভোরাস ইত্যাদি আছে। সুতরাং তাদের যখন মৃত্যু হয়, ডেথ, প্রত্যেকের মৃত্যু হবে, কনজিউমারের মৃত্যু হবে, প্ল্যান্টসের মৃত্যু হবে, নাইট্রোজেন ফিক্সিং বিভিন্ন মাইক্রো অর্গানিজমসের মৃত্যু হবে, এবং তার ফলে যে পদার্থটা তৈরি হবে সেটা হলো ডেড অর্গানিক ম্যাটার। ওকে, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন এই উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণী, ব্যাকটেরিয়া, এরা হচ্ছে যখন মারা যায়, তার ফলে মাটিতে জৈব পদার্থ জমা হবে, এবং সেই জৈব পদার্থের উপর কারা কাজ করবে, ডিকম্পোজার কাজ করবে। ডিকম্পোজার মানে কি, বিয়োজক। ঠিক আছে, তাহলে এই বিয়োজকরা এই ডেড অর্গানিক ম্যাটারকে যেটাতে পরিণত করবে সেটা হলো অ্যামোনিয়া। এই যে প্রসেস, তো এটা হলো অ্যামোনিয়াতে পরিণত হবে, এবং তার সঙ্গে সঙ্গে কনজিউমাররা বিভিন্ন এক্সক্রেটা তৈরি করবে, অর্থাৎ রিচন পদার্থ। সুতরাং এই টোটাল পদার্থটা কিসে পরিণত হলো, অ্যামোনিয়া। এটা একটা লাইনে চলে গেল। সুতরাং অ্যামোনিয়া এবার নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার প্রভাবে নাইট্রাইটে পরিণত হয়, সয়েল নাইট্রাইট। এবার তারপরে এই নাইট্রাইট আবার সয়েল নাইট্রেটে পরিণত হয়। তাহলে দেখতে পাচ্ছ যে গ্রিন কালারে আমি যেটা এঁকেছি, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস যে প্রসেসে প্ল্যান্টস থেকে কনজিউমার, এবং তারপরে তাদের মৃত্যু হচ্ছে, এক্সক্রেটা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো, এবং তার ফলে যেটা তৈরি হবে সেটা হলো অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া থেকে কিভাবে সয়েল নাইট্রেট তৈরি হচ্ছে, এই বিষয়টাও আমাদেরকে বুঝতে হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ক্রুশিয়াল যে স্টেজ, সেটি হলো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। বিভিন্ন নাইট্রোজেন ফিক্সিং মাইক্রো অর্গানিজমস আছে, অর্থাৎ অর্থাৎ যারা কি করে, পরিবেশের যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনকে মাটিতে সংবন্ধন করে, মানে মাটিতে যুক্ত করে। কেমন ফর্মে করে সেটাও আমাদেরকে বুঝতে হবে। এবং এই নাইট্রোজেন ফিক্সিং মাইক্রো অর্গানিজমস এরা প্রধানত সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করতে পারে, অর্থাৎ কোনো উদ্ভিদের সঙ্গে তারা তারা মিউচুয়ালি তারা সিম্বায়োসিস পদ্ধতিতে তারা এক্ষেত্রে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ফ্রি লিভিং ব্যাকটেরিয়া অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে টোটাল মাটিতে নিয়ে চলে আসতে পারে। ওকে, সুতরাং এই যে টোটাল প্রসেসগুলোই আমরা মেনলি পড়বো, তবে আমাদের অ্যাকচুয়ালি ফোকাস যে জায়গায় থাকবে সেটা হলো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। কিভাবে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন হয় আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। কিভাবে রুট নডিউলস তৈরি হয়, এবং সেই রুট নডিউলস তৈরি করার জন্য কোন ধরনের জিন কাজ করে, কোন ফ্যাক্টর কাজ করে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই প্রধানত আজকের আলোচনা। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য নাইট্রোজেন সাইকেল। ওকে, তাহলে এই অ্যাকচুয়ালি এই চক্রটা দেখে আমাদের হয়তো এখনো মনের মধ্যে কনফিউশন আছে। এবার আমরা যখন স্টেপ বাই স্টেপ আমি যখন এই নোটসটা তোমাদেরকে দেখাবো, তখন দেখবে যে আশা করি আর তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। ওকে, ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই আমি যে জায়গায় চলে যাব, একটু আমরা আগে চলে যাই। হ্যাঁ, জাস্ট একটু দেখে নিই আমরা, পরপর আমি নোটসটা এবার আলোচনা করব, তাহলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এবং প্রথম থেকে যেটা বলছি যে নাইট্রোজেন সাইকেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং মনে রাখবে যে প্রশ্ন কিন্তু এখান থেকে দেওয়া হবেই যদি এসএসসি হয়। তাহলে দেখো, দেয়ার আর প্রেজেন্ট সাম মিউচুয়ালিস্টিক অর দ্য মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ বিটুইন প্ল্যান্টস অ্যান্ড ব্যাকটেরিয়া অর ফাঞ্জি। তাহলে অ্যাকচুয়ালি উদ্ভিদের সঙ্গে ব্যাকটেরিয়া অথবা ছত্রাকের কি হয়, মিউচুয়াল রিলেশনশিপ হয়। তার মানে কি, হোয়াট ইজ মিউচুয়ালিজম? দিস ইজ আ ওয়ান টাইপ অফ পপুলেশন ইন্টারাকশন। সুতরাং এক্ষেত্রে দুটি জীবই কিন্তু বেনিফিটেড হয়। তো এই যে ঘটনা, এটাকেই আমরা বলবো মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ। তো মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ কাদের মধ্যে হয়, উদ্ভিদের সঙ্গে ব্যাকটেরিয়া অথবা উদ্ভিদের সঙ্গে ছত্রাকের একটা মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ আছে। ওকে,
এবার দেখো, এ ভ্যারাইটি অফ দ্য মিউচুয়ালিস্টিক ব্যাকটেরিয়া প্লে রোলস ইন দ্য প্ল্যান্ট নিউট্রিশন। ডিফারেন্ট টাইপের ব্যাকটেরিয়া উদ্ভিদের পুষ্টিতে কিন্তু সাহায্য করে। এই রকমই একটা ব্যাকটেরিয়ার নাম হলো রাইজো ব্যাকটেরিয়া। তো রাইজো ব্যাকটেরিয়া কোথায় থাকে? লাইভ ইন দ্য রাইজোস্ফিয়ার। তাহলে রাইজো ব্যাকটেরিয়া যে জায়গায় থাকবে সেটা হলো রাইজোস্ফিয়ার। হোয়াট ইজ রাইজোস্ফিয়ার? স্ফিয়ার মানেই আমরা জানি যে কোনো একটা স্থান, অর্থাৎ রুট যে জায়গায় থাকে, মানে মূল যে জায়গায় থাকে, সেই মূলের চারদিকে যে মাটি, তো তাকেই আমরা বলবো রাইজোস্ফিয়ার। এটা ভালো করে মাথায় রাখবে এই টার্মটা। তাহলে রাইজো ব্যাকটেরিয়া কোথায় থাকবে? রাইজোস্ফিয়ারে থাকবে, অর্থাৎ উদ্ভিদের যে রুট থাকে সেই রুটের চারদিকে যে মাটি থাকে, দ্য সয়েল ক্লোজলি সারাউন্ডিং দ্য প্ল্যান্টস রুট, তাকেই আমরা বলবো রাইজোস্ফিয়ার। তো রাইজোস্ফিয়ারে যে ব্যাকটেরিয়া থাকে সেটা হলো রাইজো ব্যাকটেরিয়া। রাইজো ব্যাকটেরিয়া এক রকমের মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ দেখায়। তো এরকম মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ যারা দেখাবে, দেখো ইন্ডোফাইটস। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? রাইজো ব্যাকটেরিয়া। তারপরে যেটা থাকবে সেটা হলো ইন্ডোফাইট। ইন্ডোফাইটস আর দ্য নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অর দ্য ফাঞ্জি। তাহলে ইন্ডো মানে কি ভিতরে, ফাইটস মানে কি প্ল্যান্টস, ওকে। তাহলে দিস আর দ্য নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হতে পারে অথবা ছত্রাক হতে পারে, দ্যাট লাইভ বিটুইন দ্য সেলস উইদিন দ্য প্ল্যান্ট ইটসেলফ। অর্থাৎ ইন্ডোফাইট হলো সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো যারা উদ্ভিদের কোনো রকম ক্ষতি করে না। কোথায় থাকবে? দুটো কোষের মধ্যবর্তী স্থানে তারা অবস্থান করবে, বাট ডু নট ফর্ম দ্য ডিপ ইন্টিমেট অ্যাসোসিয়েশনস উইথ দ্য সেল অর অল্টার দেয়ার মরফোলজি। তাহলে এরা দুটো কোষের মধ্যবর্তী স্থানে এরা থাকে, কিন্তু কোষের কোনো রকম পরিবর্তন এরা কিন্তু ঘটায় না। এদেরকেই আমরা বলবো এন্ডোফাইট, ওকে। বোথ এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া, তাহলে কত রকমের আমরা ব্যাকটেরিয়া দেখলাম? কিছু ব্যাকটেরিয়া থাকবে রাইজোস্ফিয়ারে এবং কিছু ব্যাকটেরিয়া থাকবে একদম প্ল্যান্টসের বডির মধ্যে, ইন বিটুইন দ্য সেল। এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া এবং রাইজোব্যাকটেরিয়া ডিপেন্ড অন নিউট্রিয়েন্টস সাচ as the sugars, amino acid and the organic acid that are secreted by the plant cells. তাহলে দেখো, এই যে এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া এবং রাইজো ব্যাকটেরিয়া, এরা কি করে? এরা উদ্ভিদের উপর ডিপেন্ড করে। কিসের জন্য? কারণ এদের পুষ্টির জন্য, এদের বেঁচে থাকার জন্য পুষ্টি লাগে এই ব্যাকটেরিয়াদের। তো সেই কারণের জন্য তারা সেই পুষ্টি কোথা থেকে পাবে? তারা পাবে উদ্ভিদের দেহ থেকে। কি পাবে তারা? সুগারস পাবে, অ্যামাইনো অ্যাসিড পাবে এবং অন্যান্য অর্গানিক অ্যাসিড পাবে। তার পরিবর্তে এই এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া এবং রাইজো ব্যাকটেরিয়া কি দেবে? এনহ্যান্স দ্য প্ল্যান্ট গ্রোথ, মানে উদ্ভিদের তার পরিবর্তে তারা বৃদ্ধি ঘটাবে। কিভাবে তারা বৃদ্ধি ঘটাবে? সাম প্রডিউস কেমিক্যাল দ্যাট স্টিমুলেট দ্য প্ল্যান্ট গ্রোথ। সুতরাং কিছু রাইজো ব্যাকটেরিয়া এবং কিছু এন্ডোফাইট এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে তার ফলে উদ্ভিদের বৃদ্ধি সম্পন্ন হয়। সাম প্রডিউস অ্যান্টিবায়োটিক দ্যাট প্রোটেক্ট দ্য রুটস ফ্রম দ্য ডিজিজ। কিছু অ্যান্টিবায়োটিক কিছু তৈরি করে কিছু এরকম ব্যাকটেরিয়া যারা উদ্ভিদের মূলকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। সাম অ্যাবসর্ব দ্য টক্সিক মেটালস অর মেক দ্য নিউট্রিয়েন্টস মোর অ্যাভেলেবল টু দ্য রুটস। তাহলে কিছু এরকম এন্ডোফাইট এবং কিছু রাইজো ব্যাকটেরিয়া এরা কি করবে? মাটি থেকে যে সমস্ত বিষাক্ত পদার্থ আছে তাদেরকে অ্যাবসর্ব করে নেবে, অথবা তাদের সারফেসকে বাড়িয়ে দেবে, মানে মূলের সারফেসকে বাড়িয়ে দেবে। কিভাবে বাড়াবে আমরা পরে আসছি। এবং তার ফলে কি হবে? উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে বিভিন্ন রকমের পদার্থকে অ্যাবসর্ব করতে পারে। সুতরাং এটাই হলো অ্যাকচুয়ালি এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া এবং রাইজো ব্যাকটেরিয়ার কাজ। তাহলে আমরা যখন নাইট্রোজেন সাইকেল পড়তে যাব, আমরা জানি যে প্ল্যান্টসের সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়ার মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দু রকমের ব্যাকটেরিয়া আমরা দেখতে পাচ্ছি। এক রকমের ব্যাকটেরিয়া হলো রাইজো ব্যাকটেরিয়া, তো তারা কোথায় থাকবে? রাইজোস্ফিয়ারে থাকবে। এবং আরও এক রকমের ব্যাকটেরিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি যে একদম প্ল্যান্টসের দেহের মধ্যেই থাকে, তো তাদেরকে আমরা বলবো এন্ডোফাইট, ওকে। সুতরাং এরা এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো উদ্ভিদের দেহ থেকে বিভিন্ন পুষ্টি সংগ্রহ করে। তার পরিবর্তে এই ব্যাকটেরিয়া এমন কাজ করে যে তার ফলে উদ্ভিদের গ্রোথ সম্ভবপর হয়। কেন উদ্ভিদের গ্রোথ সম্ভবপর হয় সেটা আমরা দেখে নিলাম। এবার দেখো, ইনাকিউলেশন অফ দ্য সিডস উইথ দ্য প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং রাইজো ব্যাকটেরিয়া। যদি আমরা কোনো বীজে, কোনো সিডসের মধ্যে যদি এরকম আমরা রাইজো ব্যাকটেরিয়াকে যদি আমরা দিয়ে দিই, ইনাকিউলেশন মানে কি? ইনোকিউলেশন মানে তাকে কন্টামিনেট করি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তার ফলে কি হবে? তার ফলে ইনক্রিজ দ্য ক্রপ ইল্ড অ্যান্ড রিডিউস দ্য নিড অফ দ্য ফার্টিলাইজার্স অ্যান্ড দ্য পেস্টিসাইডস। সুতরাং এই গ্রোথ প্রমোটিং রাইজো ব্যাকটেরিয়াকে যদি বীজের মধ্যে আমরা যদি কোনোভাবে প্রবেশ করাতে পারি, তাহলে আমরা প্রচুর পরিমাণে ফসল আমরা পাবো এবং তার সঙ্গে সঙ্গে ফার্টিলাইজার এবং পেস্টিসাইডের ব্যবহার আমাদেরকে অত বেশি ব্যবহার করতে হবে না। নাইট্রোজেন ইজ রিকোয়ার্ড ইন লার্জ অ্যামাউন্ট ইন প্ল্যান্টস।
ফর সিনথেসাইজিং দ্য প্রোটিনস অ্যান্ড দ্য নিউক্লিক অ্যাসিডস। আমরা প্রত্যেকেই জানি যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেন থাকে। সুতরাং নাইট্রোজেন উদ্ভিদের পুষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করে। মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ উইথ সেভারেল গ্রুপস অফ ব্যাকটেরিয়া দ্যাট হেল্প মেক নাইট্রোজেন মোর অ্যাভেলেবল টু দ্য প্ল্যান্ট। সুতরাং এই যে মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ আমরা দেখলাম এন্ডোফাইট এবং রাইজোব্যাকটেরিয়ার সঙ্গে প্ল্যান্টসের যে মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ দেখলাম, তার ফলে উদ্ভিদ অনেকটা বেশি পরিমাণে নাইট্রোজেন তারা গ্রহণ করতে পারে এবং সেই নাইট্রোজেন গ্রহণ করে তারা প্রোটিনস এবং নিউক্লিক অ্যাসিড তাদের তৈরি করতে পারে। ওকে, এবার দেখো, আনলাইক আদার সয়েল মিনারেলস, অর্থাৎ মাটিতে বিভিন্ন রকমের খনিজ পদার্থ থাকে, অ্যামোনিয়াম এবং নাইট্রেট আয়ন দ্যাট ফর্মস অফ দ্য নাইট্রোজেন প্ল্যান্টস ক্যান ইউজ। তাহলে প্রথমে আমরা যেখান থেকে শুরু করেছিলাম, উদ্ভিদ কখনোই অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে ডিরেক্টলি ব্যবহার করতে পারে না। তাহলে কোন ফর্মকে ব্যবহার করে? প্রথমে তোমাদেরকে দেখাচ্ছিলাম নাইট্রেটকে, এবং তার সঙ্গে সঙ্গে কোন ফর্মকে তারা ব্যবহার করবে? অ্যামোনিয়াম আয়নকে। ওকে, সুতরাং অ্যামোনিয়া এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রেট, এই দুটো পদার্থকেই কেবলমাত্র উদ্ভিদ ব্যবহার করতে পারে। কিসের জন্য? প্রোটিন তৈরি করার জন্য, নিউক্লিক অ্যাসিড তৈরি করার জন্য। কিন্তু এই পদার্থগুলো আর নট ডিরাইভড ফ্রম দ্য ওয়েদারিং রকস। অর্থাৎ কি? এগুলো কিন্তু মানে শিলা, অর্থাৎ মাটিতে যে ডিফারেন্ট টাইপের যে রক থাকে, সেখান থেকে যেমন বিভিন্ন মিনারেলস মাটিতে অটোমেটিক্যালি এগুলো যেমন জমা হয়, ওয়েদারিং মানে কি? ন্যাচারাল প্রসেসে সেগুলো মাটিতে অ্যাকুমুলেটেড হয়। কিন্তু এই দুটো পদার্থ অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন এবং নাইট্রেট, এরা কিন্তু ন্যাচারালি কিন্তু খুব কম পরিমাণে মাটিতে জমা হয়। সুতরাং তার জন্য যে ঘটনাটা হয় সেটি হলো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। যদিও লাইটিং প্রডিউসেস দ্য মোর অ্যামাউন্ট, মানে স্মল অ্যামাউন্ট অফ দ্য নাইট্রেট দ্যাট ক্যারিড টু দ্য সয়েল ইন দ্য রেইন, বাট মোস্ট অফ দ্য নাইট্রোজেন কামস ফ্রম দ্য অ্যাক্টিভিটি অফ ব্যাকটেরিয়া। ওকে, এই বিষয়টাই আমরা বলছিলাম। এবার দেখো, অ্যাকচুয়ালি নাইট্রেট অফ দ্য সয়েল অ্যান্ড দ্য ওয়াটার আর দ্য প্রিন্সিপাল সোর্স অফ নাইট্রোজেন ফর দ্য গ্রিন প্ল্যান্ট। প্রথমেই আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম, তো নাইট্রেট, মাটিতে যে নাইট্রেট থাকে এবং তার সঙ্গে সঙ্গে জলেতে যে নাইট্রেট থাকে, তোমরা যেমন প্রথমেই বলেছিলে যে সলিউবল ফর্মে যে পদার্থটা থাকে তাকেই উদ্ভিদ অ্যাবসর্ব করতে পারে। তাহলে দেখো, মাটিতে যে নাইট্রেট থাকে এবং তার সঙ্গে সঙ্গে জলে যে নাইট্রেট থাকে, তাকেই কিন্তু গ্রিন প্ল্যান্টস কিন্তু ডিরেক্টলি ব্যবহার করে। নাইট্রোজেন সাইকেল ক্যান অপারেট পারফেক্টলি ওয়েল উইদাউট দ্য এনিম্যালস। সুতরাং নাইট্রোজেন সাইকেলে অ্যাকচুয়ালি এনিম্যালসের অতটা কোনো ভূমিকা সেরকমভাবে থাকে না, কেবলমাত্র গ্রিন প্ল্যান্টস এবং ব্যাকটেরিয়া এক্ষেত্রে এসেন্সিয়াল হয়। ব্যাকটেরিয়া কি হয়? অ্যাকচুয়ালি উদ্ভিদকে নাইট্রোজেন, অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন প্রোভাইড করে এবং তার পরিবর্তে উদ্ভিদ সেই ব্যাকটেরিয়াকে পুষ্টি প্রদান করে, বিভিন্ন অর্গ্যানিক কম্পাউন্ডস দেয়, এবং যেটা ব্যাকটেরিয়ার এনার্জি সোর্স হিসাবে কাজ করে। তো এখনো পর্যন্ত আমরা যে বিষয়টা দেখলাম সেটা কি? উদ্ভিদের সঙ্গে ব্যাকটেরিয়ার এক প্রকার সিম্বায়োটিক রিলেশনশিপ থাকে। হোয়াট ইজ সিম্বায়োটিক রিলেশনশিপ? দুই রকমের অর্গানিজম যখন একে অপরের উপকার করে, প্লাস প্লাস ইন্টারাকশন যখন করবে, তখনই তাকে আমরা বলবো সিম্বায়োটিক রিলেশনশিপ। এবং প্ল্যান্টস সরাসরি নাইট্রোজেনকে ব্যবহার করতে পারে না, তাহলে এই নাইট্রোজেনকে কিসে পরিণত হতে হবে? এই নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত হতে হবে। তো নাইট্রেটে পরিণত করার জন্য বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে হয় সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে উদ্ভিদ নাইট্রোজেনের যে ফর্মকে ব্যবহার করতে পারে সেটা হলো অ্যামোনিয়াম। ওকে, এবং এর সাথে যে ব্যাকটেরিয়া দেখো, এটা হলো রাইজোব্যাকটেরিয়া, আর এই যে ব্যাকটেরিয়াগুলো এঁকেছে মূলেতে, এরা হলো এন্ডোফাইট। সুতরাং এখনো পর্যন্ত আমরা যেটুকু বুঝলাম সেটা হলো নাইট্রোজেনকে উদ্ভিদ ডিরেক্টলি ব্যবহার করতে পারে না। যে ফর্ম অফ নাইট্রোজেনকে ব্যবহার করে, মেনলি নাইট্রেটকে ব্যবহার করে, এবং অ্যামোনিয়ামকেও কিন্তু উদ্ভিদ ব্যবহার করতে পারে। তো এই পদার্থগুলো ন্যাচারাল প্রসেসে তৈরি হয় না, এগুলো একরকম প্রসেস লাগে, একটা পদ্ধতি লাগে, তাকে বলে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। এই বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনেই এই পদার্থগুলো তৈরি হয়। এবং পৃথিবীতে সমস্ত প্ল্যান্টস, মানে প্ল্যান্টস জীবিত আছে এই কারণের জন্য, এই নাইট্রোজেন সাইকেলের জন্য। কারণ নাইট্রোজেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রোটিন এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিক অ্যাসিড তৈরির জন্য নাইট্রোজেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, এবং সেই জন্যই তোমাদের সিলেবাসে নাইট্রোজেন সাইকেলকে একটু স্পেশাল জোর দেওয়া হয়েছে। তাহলে দেখো, উদ্ভিদ যে ডিফারেন্ট সোর্স থেকে, কোথা থেকে উদ্ভিদ নাইট্রোজেন পায়? ডিফারেন্ট সোর্সেস অফ নাইট্রোজেন টু দ্য প্ল্যান্টস। দেখো, অ্যামাইনো অ্যাসিড অর দ্য অর্গানিক নাইট্রোজেন ইন দ্য সয়েল। এক্ষেত্রে দেখো, আমি এক্ষেত্রে লিখেছি যে উদ্ভিদ নাইট্রোজেন পাওয়ার জন্য কোন কোন সোর্সকে উদ্ভিদ অ্যাপ্লাই করতে পারে।
তাহলে অ্যামাইনো অ্যাসিডকে উদ্ভিদ, মাটিতে অ্যামাইনো অ্যাসিড থাকে যেটাকে আমরা বলবো অর্গ্যানিক নাইট্রোজেন, তো তাকে উদ্ভিদ কিন্তু ব্যবহার করতে পারে কিভাবে? মেনি সয়েল মাইক্রোঅর্গানিজম মেক ইউজ অফ দিস ফর্ম অফ দ্য নাইট্রোজেন, সামটাইমস মে বি টেকেন আপ বাই দ্য হায়ার প্ল্যান্টস। সুতরাং অ্যামাইনো অ্যাসিডসের মধ্যে বর্তমান নাইট্রোজেনকে কিন্তু প্ল্যান্টস ইউজ করতে পারে। সেকেন্ড যেটা, সেটা হলো অ্যাটমসফিয়ারিক অর দ্য মলিকুলার নাইট্রোজেন। যদিও 78 থেকে 79% অ্যাকচুয়ালি পৃথিবীর অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন থাকে, কেবলমাত্র ব্যাকটেরিয়া, কিছু লেগুমিনাস প্ল্যান্ট এবং কিছু ব্লু গ্রিন অ্যালগি ক্যান ফিক্স দ্য অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন অ্যান্ড দিস ক্যান নট বি ইউটিলাইজড বাই দ্য প্ল্যান্টস। তাহলে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে কারা ব্যবহার করবে? কিছু ব্যাকটেরিয়া, কিছু শিম্বগোত্রীয় উদ্ভিদ, লেগুমিনাস প্ল্যান্ট এবং কিছু ব্লু গ্রিন অ্যালগি, তারা অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে মাটিতে ফিক্স করে। হোয়াট ইজ দ্য নাইট্রোজেন ফিক্সেশন? নাইট্রোজেন যখন অ্যামোনিয়াতে পরিণত হয়, নাইট্রোজেনের কম্পাউন্ডে পরিণত হয় এবং যে কম্পাউন্ডকে প্ল্যান্টস ইউজ করতে পারে ফর দেয়ার নিউট্রিশন, তাকেই আমরা বলবো নাইট্রোজেন ফিক্সেশন। ওকে, তাহলে দু রকম সোর্স আমরা দেখলাম, এক নাম্বার অ্যামাইনো অ্যাসিড, দু নাম্বার হচ্ছে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন। তিন নাম্বার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্স, সেটি হলো নাইট্রাইট, নাইট্রেট এবং অ্যামোনিয়া, অর্থাৎ এগুলো হলো ইনঅর্গানিক ফর্মে থাকে। তাহলে এই তিনটে পদার্থের মধ্যে নাইট্রাইট, নাইট্রেট এবং অ্যামোনিয়ার মধ্যে উদ্ভিদ সব থেকে বেশি যেটাকে অ্যাবসর্ব করে সেটি হলো নাইট্রেট। ওকে, এবার দেখো, এরপরে দেখো যে জায়গাটা আছে, অর্গানিক নাইট্রোজেনাস কম্পাউন্ড ইন দ্য বডিজ অফ দ্য ইনসেক্ট। কিছু কিছু প্ল্যান্টস আছে, যে সমস্ত প্ল্যান্টসগুলো বা উদ্ভিদ প্রধানত যে ইনসেক্ট আছে বা পতঙ্গ শ্রেণীর প্রাণীর দেহের মধ্যে যে নাইট্রোজেন আছে তাকে ব্যবহার করতে পারে। আমরা জানি যে সেই সমস্ত উদ্ভিদগুলোকে আমরা বলবো পতঙ্গভুক উদ্ভিদ বা ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। তো ইনসেক্টিভোরাস প্ল্যান্টসগুলো কি করে? ইনসেক্টকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে এবং তাদের মধ্যে বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম থাকে, প্রোটিন ভঙ্গকারী উৎসেচক থাকে, তার ফলে সেই ইনসেক্ট থেকে তারা নাইট্রোজেনকে পায়। সুতরাং দিজ আর অ্যাকচুয়ালি দ্য সোর্স অফ নাইট্রোজেন, এবং আমাদেরকে মেনলি যেটা পড়তে হবে সেটা হলো নাইট্রেট। দিস ইজ দ্য চিফ ফর্ম অফ দ্য নাইট্রোজেন। সুতরাং এই নাইট্রেট কিভাবে তৈরি হচ্ছে এটাই কিন্তু মেনলি আমাদেরকে বুঝতে হবে নাইট্রোজেন সাইকেলে। ওকে, এবার দেখো নাইট্রোজেন সাইকেলে কতগুলো প্রসেস আছে। তাহলে প্রথমেই আমি তোমাদের যে প্রশ্ন করেছিলাম, হোয়াট ইজ নাইট্রোজেন সাইকেল? সাইক্লিং নাইট্রোজেন ইন দ্য নেচার ফ্রম এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ থেকে জীবের দেহের মধ্যে টু দ্য অর্গানিজমস, এবং অর্গানিজম থেকে এনভায়রনমেন্টের মধ্যে নাইট্রোজেনের যে প্রবাহ, তাকেই আমরা বলবো নাইট্রোজেন সাইকেল। নাইট্রোজেন সাইকেলে 6টা স্টেপস আছে এবং 4 রকমের ব্যাকটেরিয়া নাইট্রোজেন সাইকেলে অংশগ্রহণ করে। এই জায়গাটা ভালো করে মনে রাখবে, দেয়ার আর প্রেজেন্স 6 স্টেপস ইন নাইট্রোজেন সাইকেল এবং 4 রকমের ব্যাকটেরিয়া নাইট্রোজেন সাইকেলে অংশগ্রহণ করে। প্রথম যে পদ্ধতি নাইট্রোজেন সাইকেলে, তাকে আমরা বলবো নাইট্রেট অ্যাসিমিলেশন। প্রথমেই তোমাদের যে ছবিটা আমি দেখিয়েছিলাম, মাটিতে যে বর্তমান নাইট্রেট আছে, যেটা হলো চিপ সোর্স নাইট্রোজেনের, যেটাকে উদ্ভিদ ব্যবহার করতে পারে, তাহলে প্ল্যান্টস যখন সেই নাইট্রেটকে, মাটিতে বর্তমান নাইট্রেটকে যখন ব্যবহার করে, তখনই তাকে আমরা বলবো নাইট্রেট অ্যাসিমিলেশন। তাহলে দেখো, প্ল্যান্ট অ্যাবসর্ব দ্য নাইট্রেট আয়ন্স অ্যান্ড ফর্ম দ্য ভেজিটেবল প্রোটিনস ফ্রম দেম। সুতরাং সেখান থেকে তাদের দেহের প্রোটিন তৈরি করে এবং এই যে প্রসেস, এই প্রসেসকেই আমরা বলবো নাইট্রেট অ্যাসিমিলেশন। প্ল্যান্টস এছাড়া অ্যামোনিয়াম আয়নকেও কিন্তু উদ্ভিদ অ্যাবসর্ব করতে পারে, সুতরাং একেও আমরা কিন্তু নাইট্রেট অ্যাসিমিলেশন বলতে পারি। এরপরে কি হবে? উদ্ভিদকে কারা খাবে? তৃণভোজী প্রাণীরা। তাহলে তৃণভোজী প্রাণীদের দেহে কি হবে? এনিম্যাল প্রোটিন তৈরি হবে। তৃণভোজী প্রাণীদের কারা খাবে? কার্নিভোরাস এনিম্যালস, অর্থাৎ মাংসাশী প্রাণীরা। তার ফলে তাদের দেহে প্রোটিন তৈরি হবে, নিজস্ব প্রোটিন। সুতরাং নাইট্রেট এবং অ্যামোনিয়া, মাটিতে বর্তমান নাইট্রেট এবং অ্যামোনিয়াম আয়ন প্রথমে উদ্ভিদের দেহের মধ্যে প্রবেশ করবে, এটাকে আমরা বলবো নাইট্রেট অ্যাসিমিলেশন। তৃণভোজী প্রাণীদের দেহে তৈরি হবে, মানে প্রবেশ করবে, তাদের দেহে প্রোটিন তৈরি হবে। সো দিস ইজ এ পার্ট অফ নাইট্রেট অ্যাসিমিলেশন বাই দ্য হার্বিভোরস। এবং তার সঙ্গে সঙ্গে কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী প্রাণীদের দেহতেও এই নাইট্রোজেন যাবে। সুতরাং এই যে টোটাল যে প্রসেস, এই যে টোটাল আমি যে ছকটা এঁকেছি, দিস ইজ কল্ড দ্য নাইট্রেট অ্যাসিমিলেশন অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ নাইট্রোজেন সাইকেল। মোট 6টা স্টেপ আমাদেরকে পড়তে হবে। ওকে, নাইট্রোজেন সাইকেলের ফার্স্ট স্টেপ আমরা দেখলাম, দ্যাট ইজ দ্য নাইট্রেট অ্যাসিমিলেশন। আমি প্রথমে যেটা বলছিলাম যে মাটিতে বর্তমান নাইট্রেটকেই কেবলমাত্র উদ্ভিদ গ্রহণ করতে পারে, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে নয়। সুতরাং উদ্ভিদ এই যে নাইট্রেটকে গ্রহণ করছে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণে অ্যামোনিয়ামকে গ্রহণ করছে, তো এটাকে আমরা বলবো নাইট্রেট অ্যাসিমিলেশন।
তো নাইট্রেট অ্যাসিমিলেশন হওয়ার পরে কি হয়, এই যে প্ল্যান্টস, তৃণভোজী প্রাণী এবং মাংসাশী প্রাণী, এরা নিশ্চয়ই মারা যাবে। অ্যাকচুয়ালি আমরা সবাই মারা যাব, পৃথিবীতে যত জীব আছে আমরা প্রত্যেকেই আমাদের মৃত্যু ঘটবে। সুতরাং এদের প্রত্যেকের কিন্তু মৃত্যু ঘটবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে কার্নিভোরাস যে সমস্ত বা হার্বিভোরাস অর্থাৎ এনিম্যালস, এরা তাদের রেচন পদার্থও কিন্তু মাটিতে পরিত্যাগ করবে। সুতরাং তাদের ডেড বডি এবং রেচন পদার্থ, অ্যাকচুয়ালি রেচন পদার্থ হিসেবে কি নির্গত হয়, অ্যামোনিয়া আচ্ছা আমি একটু ছকটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে টোটাল বিষয়টা। আমি লিখেছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। তাহলে দেখো, প্রথমেই যেটা থাকবে সেটা হলো ডেড বডি। তাহলে উদ্ভিদ এবং প্রাণী তারা যখন মারা যায় তো ডেড বডি, তো সেই ডেড বডির মধ্যে কি থাকবে, প্রোটিন। প্রোটিন মানে কি, তার মধ্যে নিশ্চয়ই নাইট্রোজেন থাকবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে প্রাণীরা যে রেচন পদার্থ পরিত্যাগ করে, দু রকম ফর্মে রেচন পদার্থ পরিত্যাগ করে, একটি হলো অ্যামোনিয়া, তিন রকম ফর্ম করবে, একটি ইউরিয়া আর একটা হলো ইউরিক অ্যাসিড। তো এক্ষেত্রে এই যে অ্যামোনিয়া যেটা মাটিতে আসছে, এই অ্যামোনিয়া কিন্তু অ্যাটমসফিয়ারে চলে যাবে। দেখো অ্যামোনিয়া কোথায় চলে যাচ্ছে, অ্যাটমসফিয়ারে। অর্থাৎ আমরা যে রেচন পদার্থ পরিত্যাগ করছি তার ফলে যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, দিস অ্যামোনিয়া উইল বি অ্যাডেড ইন আওয়ার অ্যাটমসফিয়ার। তাহলে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড এবার কি করবে, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড থেকে অ্যামোনিয়াম কম্পাউন্ড তৈরি হবে। তো সেই অ্যামোনিয়াম কম্পাউন্ডগুলো কিসে মিশে যাবে, মাটিতে মিশে যাবে। এই কাজে কোন ব্যাকটেরিয়া সাহায্য করবে, ব্যাসিলাস ব্যাকটেরিয়া। তো এই যে টোটাল প্রসেসিওর, এই টোটাল প্রসেসকে আমরা বলবো অ্যামোনিফিকেশন। তোমাদের সিলেবাসে স্পেসিফিক্যালি এই প্রত্যেকটা স্টেপস কিন্তু তোমাদেরকে দেওয়া আছে, এবং সেই জন্য আমি এইভাবে জোর দিয়েছি প্রত্যেকটা স্টেপসে। তাহলে দেখো, এনিম্যালস কি করে, এক্সক্রিট দ্য নাইট্রোজেনাস ওয়াস্টেজ, অ্যামোনিয়া, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড, তিন রকমের পদার্থ তারা রিচন পদার্থ হিসেবে পরিত্যাগ করে। তার মধ্যে অ্যামোনিয়া কি হবে, মেবি এসকেপ টু দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ সেটি বাতাসের সঙ্গে মিশে যেতে পারে, অথবা সেটা মাটিতে বর্তমান থাকতে পারে, মেবি রিটেইনড ইন দ্য সয়েল। তাহলে অ্যামোনিয়ার গল্প হয়ে গেল। এবার যেটা আসবে সেটা দেখো, পিউট্রিফাইং ব্যাকটেরিয়া। দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পিউট্রিফাইং ব্যাকটেরিয়া কারা। তাহলে দেখো, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড যেটা তৈরি হলো, রেচন পদার্থে যে ইউরিয়া আর ইউরিক অ্যাসিড যেটা তৈরি হয়েছে, সেটা অ্যামোনিয়াম কম্পাউন্ডে পরিণত হবে এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে কিছু পিউট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা। সেই পিউট্রিফাইং ব্যাকটেরিয়ার যে জেনাস হলো ব্যাসিলাস। তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছিলাম যে ব্যাসিলাস, ডিফারেন্ট টাইপের ব্যাসিলাসের স্পিসিস আছে। এই ব্যাকটেরিয়ার নামগুলো কিন্তু মনে রাখতে হবে, একটু কষ্ট হবে বাট মনে রাখতে হবে। ব্যাসিলাস সাবটাইলিস, ব্যাসিলাস মেসেন্টেরিকাস, ব্যাসিলাস রেমোসাস, ব্যাসিলাস ভালগারিস এবং কিছু ছত্রাক। তাহলে এরা কি করবে, এরা অ্যাকচুয়ালি ডেড বডি এবং তার সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া এবং ইউরিয়া এবং ইউরিক অ্যাসিডকে অ্যামোনিয়াম কম্পাউন্ডে পরিণত করে। তাহলে এই যে পিউট্রিফাইং ব্যাকটেরিয়া যারা এই কাজটা করে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ছত্রাক, এরা প্রধানত বিয়োজক হিসাবে কাজ করে। ঠিক আছে, সুতরাং বিয়োজক কারা, যে সমস্ত জীব কোনো মৃতদেহের ওপর, জীবের মৃতদেহের উপর ক্রিয়া করে পরিবেশের উপাদানগুলোকে পরিবেশেই ফিরিয়ে দেয়, তাদেরকেই আমরা বলবো ডিকম্পোজার। সুতরাং এরা কিন্তু ডিকম্পোজার বা বিয়োজক হিসাবে কাজ করে। দে অলসো ডিকম্পোজ দ্য নাইট্রোজেনাস কম্পাউন্ড, দ্যাট ইজ দ্য প্রোটিন। তাহলে দেখো, ডেড বডি থেকে কি তৈরি হচ্ছে, প্রোটিন। তো প্রোটিনকেও এরা ভেঙে ফেলে, এবং ভেঙে ফেলে যে পদার্থ তৈরি করে ডেড বডি থেকে, ডেড বডি অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস থেকে যে পদার্থ তৈরি করে, সেটি হলো অ্যামোনিয়াম কম্পাউন্ড। তো এই যে প্রসেস, এই প্রসেসকে আমরা বলবো অ্যামোনিফিকেশন। তাহলে নাইট্রোজেন সাইকেলের দুটো স্টেপ আমরা পড়লাম। নাম্বার ওয়ান যে স্টেপ আমরা পড়লাম সেটি হলো নাইট্রেট অ্যাসিমিলেশন। সেকেন্ড যে স্টেপ পড়লাম সেটি হলো এটা কি, অ্যামোনিফিকেশন। ওকে, তাহলে আমাকে বলে যে দ্য নাইট্রোজেন সাইকেল। এবার দেখো, এরপরে যে ঘটনাটা দেখবো আমরা সেটা হলো নাইট্রিফিকেশন। ওকে, তাহলে অ্যামোনিয়াম কম্পাউন্ড তৈরি হয়ে গেল, ডেড বডি থেকে অ্যামোনিয়াম কম্পাউন্ড তৈরি হয়ে গেল, রেচন পদার্থ থেকে অ্যামোনিয়াম কম্পাউন্ড তৈরি হয়ে গেল। তো এই অ্যামোনিয়াম কম্পাউন্ড এবার দুটো পদার্থে পরিণত হবে, একটি নাইট্রাইট এবং আরো একটা হলো নাইট্রেট। তাহলে দেখো, মোস্ট অফ দ্য অ্যামোনিয়াম কম্পাউন্ডস ফর্ম বাই দ্য পিউট্রিফাইং ব্যাকটেরিয়া অথবা ছত্রাক, তারা সলিউবল নাইট্রাইটসে পরিণত হয়। প্রথমে কিসে পরিণত হচ্ছে, সলিউবল নাইট্রাইটসে পরিণত হচ্ছে। সুতরাং নাইট্রাইটে পরিণত করতে কে সাহায্য করছে অ্যামোনিয়ামকে নাইট্রাইটে পরিণত করতে, ভালো করে মাথায় রাখবে। নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস ইত্যাদি এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো আর রেসপন্সিবল ফর দ্য কনভার্সন অফ দ্য অ্যামোনিয়া ইনটু দ্য নাইট্রাইট। ওকে,
অ্যামোনিয়া প্রথমে কিসে পরিণত হবে? নাইট্রাইটে। অ্যান্ড সেই জন্যই তাদেরকে আমরা বলছি নাইট্রাইট ব্যাকটেরিয়া। এবং আমরা প্রত্যেকেই জানি যে বিয়োজক কারা? ব্যাকটেরিয়া এবং ছত্রাক তারা বিয়োজক। সুতরাং এই কাজে কোন ছত্রাক সাহায্য করবে? এই কাজে যে ছত্রাক সাহায্য করবে সেটি হলো পেনিসিলিয়াম। সুতরাং এরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি নাইট্রাইট ব্যাকটেরিয়া। প্রথমে অ্যামোনিয়াম কম্পাউন্ড নাইট্রাইটে পরিণত হবে, এরপরে এই নাইট্রাইট কিসে পরিণত হবে? এরপরে এই নাইট্রাইট নাইট্রেটে পরিণত হবে। দ্য প্রসেস অফ দ্য নাইট্রেট ফর্মেশন ইজ কল্ড দ্য নাইট্রিফিকেশন। তাহলে দেখো নাইট্রাইট ফার্দার অক্সিডাইজ টু দ্য নাইট্রেট ব্যাকটেরিয়া। তো নাইট্রেট ব্যাকটেরিয়া কারা? নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসিস্টিস। তাহলে নাইট্রাইট ব্যাকটেরিয়া কোনগুলো এবং নাইট্রেট ব্যাকটেরিয়া কোনগুলো, এই দুটোর পার্থক্য কিন্তু ভালো করে মনে রাখবে। সুতরাং এই যে টোটাল প্রসেস, অর্থাৎ অ্যামোনিয়াম কম্পাউন্ড যে দুটো স্টেপসের মধ্য দিয়ে, একটা এবং দুটো, এই দুটো স্টেপসের মধ্য দিয়ে যে নাইট্রেটে পরিণত হচ্ছে, এই টোটাল প্রসেসকেই আমরা বলবো নাইট্রিফিকেশন। এবং এই কাজে যে ব্যাকটেরিয়া সাহায্য করে তাদেরকে আমরা বলবো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে নাইট্রেট এই পদ্ধতিতে যেটা তৈরি হয় সেটা মাটি এবং জলের সঙ্গে মিশে যায় অ্যান্ড দাস কমপ্লিটিং দ্য সাইকেল। তাহলে এইরকম ভাবে অ্যাকচুয়ালি নাইট্রোজেন সাইকেল কিন্তু সম্পন্ন হয়। তাহলে নাইট্রিফিকেশন দুটো স্টেপসের মধ্যে দিয়ে, তাহলে দেখো এই যে নাইট্রিফিকেশন যেটা দেখলাম দুটো স্টেপসের মধ্যে দিয়ে ঘটবে। তাহলে অ্যামোনিয়া কম্পাউন্ড এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন, এটা অ্যাকচুয়ালি এরকম প্রসেসটা ঘটবে। জাস্ট আমি এই কারণের জন্য এটা লিখেছি যে নাইট্রাইট এবং নাইট্রেটের পার্থক্যটা বোঝানোর জন্য। তাহলে দেখো ব্যাকটেরিয়া কেন এই কাজটা করবে? কারণ অ্যামোনিয়া প্লাস তার সঙ্গে সঙ্গে অক্সিজেনকে তারা ইউটিলাইজ করছে। তাহলে নাইট্রাইট তৈরি হচ্ছে, জল তৈরি হচ্ছে এবং কিছু পরিমাণ এনার্জি তৈরি হচ্ছে। এই যে নাইট্রাইট যেটা তৈরি হলো NO2, এবার সেই NO2 এবার অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে পটাশিয়াম নাইট্রেটে পরিণত হয়, নাইট্রেটে পরিণত হচ্ছে। সুতরাং নাইট্রাইট কিসে পরিণত হচ্ছে? নাইট্রেটে পরিণত হচ্ছে। এর ফলে যে এনার্জি রিলিজড হচ্ছে ইজ ইউটিলাইজড ইন দ্য কার্বন অ্যাসিমিলেশন বাই ব্যাকটেরিয়া। সুতরাং ব্যাকটেরিয়া এই কারণের জন্যই করছে, কারণ কার্বন অ্যাসিমিলেশন মানে সেখান থেকে ব্যাকটেরিয়া এনার্জি নেবে এবং সেই কারণের জন্যই অ্যাকচুয়ালি তারা এই ঘটনাটা ঘটাচ্ছে। এবং তার ফলে টোটাল মাটিতে আমরা দেখলাম যে নাইট্রেট চলে এলো। তো এই নাইট্রেটকেই এবার উদ্ভিদ কি করবে? এই নাইট্রেটকেই উদ্ভিদ এবার ব্যবহার করবে, আবার নাইট্রোজেন সাইকেল সম্পন্ন হবে। ওকে, সুতরাং এইরকম ভাবে নাইট্রোজেন সাইকেল সম্পন্ন হয়। এরপরে লাস্ট যে স্টেপটা আসবে সেটি হলো ডিনাইট্রিফিকেশন। কিছু অ্যামোনিয়াম কম্পাউন্ড নাইট্রাইট এবং নাইট্রেট কনভার্টেড বাই সার্টেন ব্যাকটেরিয়া ইনটু দ্য মলিকুলার নাইট্রোজেন। তাহলে নাইট্রেট এবং নাইট্রেট যেগুলো তৈরি হলো উদ্ভিদ তো গ্রহণ করলোই, কিন্তু যেগুলো গ্রহণ করতে পারছে না সেগুলো আবার অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনে সেটাতে পরিণত হয়। তো এই যে প্রসেস, এই প্রসেসকেই আমরা বলবো ডিনাইট্রিফিকেশন। ওকে, তাহলে নাইট্রেট এবং নাইট্রাইট নাইট্রোজেনে পরিণত হয়, এই প্রসেসকে আমরা বলবো ডিনাইট্রিফিকেশন। এই নাইট্রোজেনের কিছু পরিমাণ জলের সঙ্গে যুক্ত হতে পারে এবং কিছু পরিমাণ বাতাসে মিশে যেতে পারে, অ্যাটমসফিয়ারে চলে যেতে পারে। তো এই যে প্রসেস এটাকেই আমরা বলবো ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন টোটালি অ্যানাইরোবিক কন্ডিশনে এটা প্রধানত ঘটে, অর্থাৎ জেনারেলি এক্ষেত্রে কোনো রকম অক্সিজেন লাগে না, যেমন মাড অফ দ্য ফার্টাইল পন্ডস। সুতরাং কোনো পুকুরে যে কাদাযুক্ত যে অংশ থাকে সেই জায়গায় ঘটতে পারে। সুতরাং এই সমস্ত জায়গায় প্রধানত এই ঘটনাটা ঘটে এবং বিভিন্ন ডিনাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া সিউডোমোনাস এবং থায়োব্যাসিলাস, এগুলো সব কিন্তু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। প্লাস এই যে ব্যাকটেরিয়ার নামগুলো লিখেছি এই ব্যাকটেরিয়ার নামগুলো কিন্তু মনে রাখবে। ওকে, সুতরাং এরকম ভাবে নাইট্রোজেন সাইকেল সম্পন্ন হয় এবং আরো দুটো স্টেপস আমরা দেখব। এক নাম্বার হলো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। আরো একটা স্টেপস আছে যেটা বাকি আছে, এতক্ষণ আমরা মেন স্টেপসটা আমরা দেখছিলাম, আরো একটা স্টেপস বাকি আছে সেটা দেখবো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটি হলো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। ওকে, তাহলে আমরা যে স্টেপসগুলো আমি দেখছিলাম, আমি আরেকবার তোমাদের ছকটা দেখিয়ে দিই। এখনো পর্যন্ত আমি এই জায়গাটা কেন স্ট্রেস দিচ্ছি, কারণ মেনলি তোমাদের সিলেবাসে এটাই আছে, ঠিক আছে? প্রথম থেকে যেখান থেকে আমি শুরু করেছিলাম একটু জাস্ট আমি দেখিয়ে দিই। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা আলোচনা করেছি, প্রথমে কি সয়েল নাইট্রেট। তো সয়েল নাইট্রেটকে কি করছে? উদ্ভিদ গ্রহণ করে নিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কনজিউমার ইত্যাদি তাদের মৃত্যু ঘটছে এবং তার ফলে কি তৈরি হচ্ছে? তাদের মৃতদেহের উপর ডিকম্পোজার কাজ করছে, অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে। অ্যামোনিয়া এবার কিসে পরিণত হচ্ছে? নাইট্রাইটে পরিণত হচ্ছে। নাইট্রেট এবার কিসে পরিণত হচ্ছে? সয়েল নাইট্রেটে পরিণত হচ্ছে। সয়েল নাইট্রেট আবার কি করছে? প্ল্যান্টস ব্যবহার করছে। সুতরাং এইরকম ভাবে একটা সাইকেল সম্পন্ন হচ্ছে। সো দিস ইজ এ সাইকেল, রাইট?
এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা ঘটনা ঘটে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, সেটি হলো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে বিভিন্ন ব্যাকটেরিয়া কিভাবে মাটিতে টেনে নামিয়ে আনছে, সেটাই হলো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। এবার আমরা এই যে ব্লু কালারে আমি যেটা লিখেছি আলাদা করে, এবার আমরা সেই বিষয়টাই আলোচনা করব। ওকে, তাহলে দেখো, বাকি যে স্টেপসগুলো আমি তোমাদেরকে বললাম ওগুলো ঠিক আছে, ওগুলো জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়ার নামগুলো ভালো করে মনে রাখতে হবে এবং কিভাবে টোটাল ঘটনাটা ঘটছে, পিউট্রিফাইং ব্যাকটেরিয়া কাকে বলে, তাদের কাজ কি, এই বিষয়টা তোমাদেরকে জানতে হবে এবং বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন কিন্তু খুব ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে। ওকে, তাহলে দেখো, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন এবার আমরা পড়তে চলেছি। তো নাইট্রোজেন গ্যাস মোটামুটিভাবে 78% আছে, কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবেল নয়, মানে উদ্ভিদ এটাকে ডিরেক্টলি এটাকে ব্যবহার করতে পারে না। ইট মাস্ট বি ফিক্সড, এটাকে কি হতে হবে, এক্ষেত্রে ফিক্সড হতে হবে। ফিক্সড মানে মানে একদম কনস্ট্যান্ট নয়, অ্যাকচুয়ালি ফিক্সড মানে সংবন্ধন, দ্যাট ইজ combined with other elements such as the oxygen for use of organisms। সুতরাং নাইট্রোজেনকে অক্সিজেনের সঙ্গে যদি যুক্ত হয় সেটা নাইট্রেটে পরিণত হয়। তো কিভাবে সেটা হয় তাকেই আমরা বলবো নাইট্রোজেন ফিক্সেশন। কনভার্সন অফ দ্য মলিকুলার নাইট্রোজেন অফ দ্য অ্যাটমসফিয়ার ইনটু ইনঅর্গানিক নাইট্রোজেনাস কম্পাউন্ড। সুতরাং পরিবেশে যে নাইট্রোজেন আছে সেটা ইনঅর্গানিক বা অজৈব নাইট্রোজেনযুক্ত যৌগে পরিণত হওয়ার যে পদ্ধতি বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে, তাকেই আমরা বলবো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। ওকে, নাইট্রোজেন ফিক্সেশন ইজ এ প্রসেস বাই হুইচ দ্য মলিকুলার নাইট্রোজেন ইন দ্য এয়ার ইজ কনভার্টেড ইনটু দ্য অ্যামোনিয়া। তাহলে দেখো, এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন এবার কি হচ্ছে, বিভিন্ন ব্যাকটেরিয়ার প্রভাবে এই যে বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি নাইট্রোজেনের ডিফারেন্ট কম্পাউন্ডে পরিণত হচ্ছে, তাকেই আমরা বলবো নাইট্রোজেন ফিক্সেশন। এই যে মাটিতে যে নাইট্রোজেন যে নেমে আসছে বা মাটিতে নাইট্রোজেনের যে ফিক্সেশন হচ্ছে বিভিন্ন নাইট্রোজেনের কম্পাউন্ড দিয়ে, সুতরাং এর মধ্যে 10% ন্যাচারাল প্রসেসে হচ্ছে, অর্থাৎ পরিবেশের সাহায্যে হচ্ছে, এবং 90% কিন্তু বায়োলজিক্যাল মলিকিউল অর্থাৎ বিভিন্ন জীব এই 90% নাইট্রোজেন ফিক্সেশনে অংশ নিচ্ছে। ওকে, একটু আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে। তাহলে দেখো, নাইট্রোজেন ইজ নন রিঅ্যাক্টিভ অ্যান্ড দ্য ইনার্ট গ্যাস। অ্যাকচুয়ালি নাইট্রোজেন অতটা বেশি অ্যাক্টিভ গ্যাস নয়, অক্সিজেনের মতো অথবা হাইড্রোজেনের মতো অত অ্যাক্টিভ নয়। এটি অত্যন্ত নন রিঅ্যাক্টিভ এবং নিষ্ক্রিয় গ্যাস আমরা বলতে পারি, এবং সেই জন্যই জীব এটাকে ব্যবহার করতে পারে না। নাইট্রোজেন ফিক্সেশন অর্থাৎ এই যে পরিবেশের নাইট্রোজেন যে মাটিতে নেমে আসে নাইট্রোজেন ফিক্সেশন, এই নাইট্রোজেন ফিক্সেশন দুরকম ভাবে হতে পারে, একটি নন বায়োলজিক্যাল আর একটি হলো বায়োলজিক্যাল। নন বায়োলজিক্যাল আবার দুরকম ভাবে হতে পারে, একটি হলো অ্যাটমসফিয়ারিক অর্থাৎ পরিবেশে যেটা হচ্ছে, এবং আরও একটা হতে পারে ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ বিভিন্ন শিল্প কলকারখানায় যে ঘটনাটা ঘটছে। আর বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন দুরকম হতে পারে, অ্যাসিম্বায়োটিক, কিছু ব্যাকটেরিয়া আছে যারা ফ্রি লিভিং, যারা কোনো প্ল্যান্টসের সঙ্গে যুক্ত থাকে না, মুক্ত স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, তাদের সাহায্যে নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে, মানে বাতাসের নাইট্রোজেন মাটিতে চলে আসতে পারে। অথবা সিম্বায়োটিক মানে উদ্ভিদের সঙ্গে যারা মিউচুয়াল রিলেশনশিপ যারা করে, তো সেরকম ভাবে হতে পারে। ওকে, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইজ ফিক্সড বাই প্রোক্যারিওটস। সুতরাং অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন প্রোক্যারিওটস দ্বারাই প্রধানত ফিক্সড হয়। কিছু সয়েল ব্যাকটেরিয়া আছে যেমন অ্যাজোটোব্যাক্টার এবং ক্লস্ট্রিডিয়াম, মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া যেমন অ্যাজোটোব্যাক্টার এবং ক্লস্ট্রিডিয়াম,